আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল এর বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, আজ মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে লাল সবুজের পতাকা উড়িয়ে আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো আমাদের গর্বের মহান বিজয় দিবস নিয়ে। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর এই দিনে বিজয় অর্জন করে পৃথিবীর ইতিহাসে জন্ম নেয় লাল সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একদিন আগে ১৫ই ডিসেম্বর সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির অনুরোধে ১৬ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত ছিল। বেঁধে দেওয়া সময় শেষ হবার কিছুক্ষণ আগে রাও ফরমান আলী জাতিসংঘের মাধ্যমে সে সময়সীমা আরও ৬ ঘণ্টা বাড়াতে অনুরোধ করেন। সেখানে উল্লেখ ছিল এ সময় পাকিস্তানিদের প্রয়োজন, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থা স্থির করা যায়। ১৯৭১-এর ১৫ই ডিসেম্বর সব বাধা পেরিয়ে মুক্তিযোদ্ধারা পৌঁছে যান ঢাকার উপকণ্ঠ আমিনবাজারে। ১৬ই ডিসেম্বর আমিনবাজার সেতুতে এসে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। সেখান থেকে নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। শুধু আমিনবাজার দিয়েই নয়, সময়ের সাথে সাথে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে এসে ঢাকা শহরে প্রবেশ করেন। অভিনন্দন আর অভিবাদন সিক্ত করে মুক্তিযোদ্ধাদের। বিকেল ৪:৩১, ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেখানে পাকিস্তানি স্থল, বিমান, নৌবাহিনী, আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী সহ নিঃশর্ত আত্মসমর্পণ করেন পাকিস্তানের আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬ জুলাইয়ের স্টুডিওতে অবস্থান করছেন নাহিয়ান রহমান রাহাত এবং শতাব্দিকা উর্মি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে গণ অভ্যুত্থান ৫ই আগস্টে আসলে সফল হয়েছে, বা ৩৬ জুলাই যেটাকে আমরা বলি, এবং এরপরে হলো যে আমাদের আজকে প্রথম বিজয় দিবস। কথিত আছে ৫ই আগস্টের পরে লোকে বলছে যে বিজয় দিবস 2.0 বলা হচ্ছে এই ৫ই আগস্টকে। এই আমাদের সার্বভৌমত্বের যে বিজয় দিবস, আমরা বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে বলে থাকি, এবং অনেকের ভাষ্য মতে বিজয় দিবস 2.0 এর মধ্যকার যে ভাবনা, এই দুটো ব্যাপার নিয়ে আপনাদের ভাবনা আমি একটু জানতে চাইবো। প্রথমে আমি রাহাত আপনার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ, না দেখুন যে ১৬ই ডিসেম্বর আমাদের একটা বিজয় দিবসের বলতে গেলে এইটা হচ্ছে আমাদের জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, অর্থাৎ একটা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কিন্তু একটা সার্বভৌমত্ব ছিলই না এর আগে, মানে অর্থাৎ ৭১-এর আগে আমাদের একটা সার্বভৌমত্ব হলো, একটা মানচিত্র হলো আমাদের। কিন্তু এবার যেটা হলো, এবার আমরা স্বাধীনতার এই অর্থে এটা আমাদের বাক স্বাধীনতার প্রশ্নে, ফলে আমরা কথা বলতে পারলাম। আমাদের যে গণতান্ত্রিক যে অধিকারগুলো আমরা পাইনি, সেই অধিকারগুলো নিয়ে কথা বলা এবং সেই অধিকারগুলো বাস্তবায়নের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এটা একটা স্বাধীনতা। কিন্তু এটা কিন্তু সার্বভৌমত্বের স্বাধীনতা বা একটা নতুন দেশ পাওয়ার স্বাধীনতা নয়। এটা মানুষ 2.0 বলছে হচ্ছে বাক স্বাধীনতার জায়গা থেকে। আপনি কি সেই 2.0 শব্দটাকে সাপোর্ট করেন? হ্যাঁ, এই অর্থে করি যে এটা বাক স্বাধীনতার প্রশ্ন, যেটা আমাদের ছিল না এতদিন। ফলে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা বাস্তবিক অর্থে যেটা ৭১-এ তৈরি হয়েছিল, যেটা মানুষ পায়নি, সেই জায়গা থেকে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতে পারে চিন্তা থেকেই কিন্তু স্বাধীনতা 2.0 মূলত বাক স্বাধীনতাকেই আমি মনে করি মানুষ বোঝানোর চেষ্টা করছে। শতাব্দী কর্মী, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি কি ভাবেন? রাহাত যেটা বললো, সার্বভৌমত্বের প্রশ্নের যে বিজয়ের জায়গাটা, সেই জায়গা থেকে যদি আসি, আমি স্বাধীনতা পর্যন্ত আসতে পারি, কিন্তু আসলে ব্যাপারগুলো তো এত সহজে সর্ট আউট করা আমাদের পক্ষে এখনই সম্ভব না। কারণ সেই বিজয় দিবস, একটা নতুন দেশ, নতুন ভূখণ্ড, মানে নতুন শাসন ব্যবস্থা, নতুন জনগণ, সব কিছুর একটা যে জার্নি আমাদের ছিল, আর এখন আমরা জাস্ট একটা কাঠামো পরিবর্তন করা বা একটা শক্তি ফেলে দিয়ে নতুন কোনো গণতান্ত্রিক শক্তি
শক্তির দিকে যাত্রা করা, এই যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে আমরা চলেছি, সেখানে আসলে বিজয় বা বিজয় দিবস এখনো অনেক দূরবর্তী ব্যাপার আমার কাছে। মানে বিজয় ব্যাপারটাই এখনো দূরবর্তী ব্যাপার। আমি এর আগেও অনেক আলোচনায় বলেছি যে আমাদের সংগ্রামটা এখনো চলমান। মানে এখনো আমি মনে করি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর, ফ্যাসিস্ট শক্তিরটা চলে যাওয়ার পর আমাদের সংগ্রামটা মাত্র শুরু হয়েছে, কারণ কাঠামো তো এখন আমরা ভাঙতে পারি নাই, অনেক জায়গায় এখনো ফ্যাসিস্ট কাঠামো বিরাজমান। তো সেই ক্ষেত্রে বিজয় দিবস বা 2.0 বলাটা আমার জন্য একটু টাফ আর কি। মানে আমি মনে করি বিজয়টা এখনো অনেক দূরের ব্যাপার আমাদের কাছে। আমি এর পরবর্তী প্রশ্ন আপনার কাছে চলে যাব রেহমান রাহাত, জানার জন্য যে এই যে হলো যে গণ অভ্যুত্থান পরবর্তীকালীন সময়ে এবারে প্রথম বিজয় দিবস একটু ভিন্ন আঙ্গিকে আসলে উদযাপন হচ্ছে এবং হওয়ার কথা, মানে সেটা নিয়ে আসলে কি ভাবছেন আপনারা? আমি মনে করি যে এতদিন পর্যন্ত স্বাধীনতার প্রশ্নে, বিজয় দিবসের প্রশ্নে মানুষের মধ্যে যে দাম বাড়ছে কিন্তু পাচ্ছে না। আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো ভাবছে যে আমার তো হাতের মধ্যে নেই, সীমার মধ্যে নেই বাজারটা, আবার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, ফি বাড়ছে। এই যে মানুষের মধ্যে স্বাধীনতা বলতে কিন্তু সেইটাকে বোঝে যে আমি যে কোনো কিছু করতে পারছি, আমি খেতে পাচ্ছি, আমি থাকতে পারছি, আমি পড়তে পারছি। এবার কিন্তু মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা আরও বেশি বাড়লো, ফলে নতুন সরকারের কাছে কিন্তু দায়িত্বটাও বেশি বাড়লো। এই অর্থে বাড়লো যে এতদিন পর্যন্ত মানুষ ভাবতো যে কিছুই হচ্ছে না, হবে না, এবার কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষার পরিমাণ আরও বাড়ছে। ফলে এই বিজয় দিবসের মানে কিন্তু বাস্তবিকতা সিন্ডিকেট ভেঙে দেয়া। এই বিজয় দিবসের মানে হওয়া উচিত এই যে মানুষ আগের তো কথা বলতেই পারতো না, এখন যাই পাচ্ছে এটা যেন অব্যাহত থাকে, মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা পাক, মানুষ ভোট দিতে পারুক। ফলে বিজয় দিবস মানে এইটা হওয়া উচিত এবার। আমি মনে করি এইভাবে করে জনগণের মধ্যে চিন্তাটা এসছে, ফলে সরকারের দায়িত্বটা বাড়লো এবার আরও। শতাব্দী উর্মি, এবারের বিজয় দিবস নিয়ে আমার নিজেরও ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা অনেক বেশি। কারণ এই যে এতদিন পর, মানে এত বছর পর বলতে গেলে আমাদের যৌবনটা বা আমাদের কৈশোরটা আমরা তো আসলে যেই রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে পার করেছি, সেখানে আসলে আমরা মানে একটা ভাইবের মধ্যে, যেটা বলতে গেলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে এরকমই চলছে, এরকমই চলবে। তারপরে যে গণ অভ্যুত্থানটা হলো বা গণ অভ্যুত্থানটা আমরা সবাই করলাম, এইবারের বিজয় দিবসের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা গণমুখী আকাঙ্ক্ষাগুলাই আসলে আমার কাছে বেশি প্রায়োরিটি পায়। আমি বিজয় দিবস বলতে বুঝি যে মানুষ এখন দেখবেন যে মাঝে মধ্যে বলে এই স্বাধীনতাই কি চেয়েছিলাম, এটা যতটা না সার্কাস্টিকলি বলে তার থেকে বেশি আসলে এর মধ্যে একটা মানে কি বলে, একটা হতাশা আছে বা একটা চাওয়াও কিন্তু আছে, চাওয়ার জায়গাটাও আছে। আসলে এরকম স্বাধীনতা আমরা চাই নাই বলতে গেলে কিন্তু চাওয়ার স্বাধীনতাটাও এর পেছনে থেকে যায়। তো বিজয় দিবস বলতে আমার কাছে পুরোপুরি একটা গণমুখী পরিবর্তনের আকাঙ্ক্ষা আর কি এইবার সব থেকে বেশি। আচ্ছা, চলো একটু ব্যক্তিকেন্দ্রিক আলোচনায় যাই। তা হলো যে রহমান রাহাত, ছোটবেলায় হলো যে বিজয় দিবস বলতে আমাদের জন্য একটা উৎসব মুখর একটা দিন ছিল। আমাদের অনেক প্ল্যান থাকতো, আমাদের অনেক প্রোগ্রাম থাকতো, ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান থাকতো, ভিন্ন ভিন্ন স্থানে আমাদের যেতে হতো। আমি একটু সংক্ষেপে আপনার ছোটবেলা থেকে এই যে বড়বেলা, এই সময়কার বিজয় দিবসের ট্রানজিশন নিয়ে একটু শুনতে চাইবো এবং জানতে চাইবো। হ্যাঁ, না ভাবতে গেলে তো এক ধরনের মধুর স্মৃতিও এর মধ্যে আছে বাস্তবিক অর্থে, যেটা হয়তো যে ছোটবেলায় স্কুলে আমরা সকালবেলা একেবারে একটা সুন্দর জামা কাপড় পরে, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের জামা পরতো, কিন্তু আমরা কেউ পরতাম না বাস্তবিক অর্থে। তো এবং যাওয়ার পরে যেটা হতো যে বাস ভর্তি করে আমরা, আমাদের এলাকায় যেটা হতো, নরসিংদীতে বড় হওয়া আমার, তো সেখানে যেতাম আমরা, গালে একটা মানচিত্র আঁকতে হতো বাংলাদেশের, এবং এটা গ্রাফিতির মতো করে দেওয়া হতো বাংলাদেশের মানচিত্র, এবং সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া, এবং সেখানেও আমরা পার্টিসিপেট করতাম না, কোনোদিন মুখস্থই করতে পারিনি। এখন যেভাবে করে এটাকে আমরা আত্মস্থ করি বা ভালোবাসার মধ্য দিয়ে জায়গাটা এসছে, কিন্তু সেটা তো তখন নেই বাস্তবিক অর্থে। যেটা হতো যে আমরা দেখতাম যে এই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, মানুষ স্লোগান দিচ্ছে, দেশের প্রতি যে ভালোবাসা, মানুষ এত করে উত্তাল হয়ে মানুষ শহীদ মিনারে যাচ্ছে, ওগুলো এক ধরনের ভালো লাগা। কিন্তু এখন যেটা হয় যে এখন এই বিজয় দিবসগুলোর সঙ্গে এখন একটু রাজনৈতিকভাবে বুঝতে পারার কারণে যেটা হয়, এখন এক ধরনের আকাঙ্ক্ষা বাড়ে এবং ক্ষোভ তৈরি হয় যে ৭১ মানুষ লড়লো, যে লড়াইটা তারা করলো, একজন শ্রমিক এই আন্দোলনে কেন এসেছিল? সে এসেছিল যেন বাস্তবিক অর্থে সে তার ন্যায্য মজুরিটা পায়। কৃষক কেন এসেছিল ৭১ মুক্তিযুদ্ধে? কারণ সে চেয়েছিল সারের দামটা কমুক। কিন্তু ৭১ পরবর্তী প্রেক্ষাপট আমরা যদি দেখি, সেখানে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবিত হয়নি। এটা এখন আমাকে খুব ভাবায় যে এত বছর পার হচ্ছে, মানুষ বারবার লড়ছে, কিন্তু এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? প্রবলেমটা কোথায়? শুধু গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যে কাঠামো, যে ব্যবস্থা, এই পরিবর্তন হচ্ছে। ফলে এখন আমার মনে হয় যে এইটা হওয়া দরকার, এই আকাঙ্ক্ষাটা এখন কাজ করে।
শতাব্দী উর্মি, আমি আপনার মানে কি বলে এক্সপিরিয়েন্স জানতে চাইবো একটু। আমার ছোটবেলার এক্সপিরিয়েন্স সবার মতোই, যে তখন আমাদের একটা এক্সাইটমেন্ট ছিল স্কুলে যাওয়া, একটা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকা, তো সেগুলো আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম। তো আমার কাছে মনে হতো এটা একটা আনন্দের দিন, একটা মজার দিন, একটা উৎসব হবে। তখন তার জাতীয়তাবোধ এই চেতনাগুলো তো তৈরি হয় নাই। আস্তে আস্তে বড় হতে হতে ওই পরে এসে বুঝলাম আমার মধ্যে আরও কিছু পরিবর্তন তৈরি হয়েছে। আকাঙ্ক্ষার জায়গার বাইরেও আমি মাঝে মধ্যে দেখতাম যে প্রায় বিজয় দিবস বা স্বাধীনতা দিবস আসলে পাকিস্তানের প্রসঙ্গ ঢুকে পড়ে। আমি বুঝতাম না বা ঘটনাটা কি, মানে পাকিস্তানের জনগণ বাদে বা পাকিস্তানের মানুষজন বা এই সব ব্যাপার, যুদ্ধাপরাধী শক্তি, এই জিনিসগুলো আমরা বড় হইতে হইতে কৈশোর থেকে যৌবনে ঢোকার মধ্যে বিজয় দিবস, স্পেশালি ফেসবুক চালানোর পর থেকে একটা অদ্ভুত আর্গুমেন্ট আমি ফেসবুকে দেখতে পেতাম। স্বাধীনতার এত বছর পরে, এত কিছুর পরে, তারপরে তো এটা মনে হয়েছে যে হচ্ছে গিয়ে আসলে মানে যত দূর ৭২-৭৫-এর ইতিহাস তারপরে যখন থেকে পড়া হলো, তারপরে মনে হতো যে ৭১-এ যে এত মানুষের আত্মত্যাগ, এত কিছু, এগুলো কোথায় চলে গেল। তারপরে এই যে সাংস্কৃতিক বিভেদ কোথাও না কোথাও জেগে আছে, এখনও কোথাও কোথাও আমরা শুনতে পাই যে পাকিস্তানপন্থী লোকজন আমাদের মধ্যে আছে, তারা বলে যে আসো ধর্মের ভিত্তিতে আমরা ভাই ভাই, কিন্তু আমাদের যে আসলে যে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা আমাদের ছিল একটা নিজের ভূখণ্ডে, মানে এই জায়গাগুলো নিয়ে আমি হয়তো পরিষ্কার করে বুঝাইতে পারতেছি না। আপনি ট্রানজিশনের কথা বলেছেন, তো পর্যায়ক্রমে বললাম যে ছোটবেলায় ছিল একটা মধুর স্মৃতি, তারপরে এসে ঢুকে পড়লো ডাউট, এবং তারপরে এখন এসে মনে হয় যে কি হয়েছিল মানুষের, এই যে এতগুলো মানুষ যে মরে গেল, এত কিছু শেষ হয়ে গেল, তারপরে একটা ভূখণ্ড পেলাম, তারপরে আসলে আমাদের এখন আমরা কোথায় দাঁড়ায় আছি, এই প্রশ্নগুলো স্টিল নাও। আমি বুঝতে পেরেছি, মানে এভাবেই তো আমরা আসলে বড় হই, এভাবে আমাদের আসলে আনন্দ থেকে সচেতনতাও আসে। আমি আমার কথা যদি বলতে চাই, আমি হলাম যে আপনাদের মতোই আমার অভিজ্ঞতা, আবার কুচকাওয়াজ এবং হলো যে প্যারেড আপনারা একটু মিস করে গেছেন। দ্যাট ওয়াজ দ্য মেইন অ্যাট্রাকশন, মানে আমার জন্য হলো যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার সেটা ছিল যে সকালবেলা উঠে, আমি গার্লস উঠেছিলাম, সো সেটা আমার দায়িত্ব ছিল সবাইকে ট্রেনিং দেওয়া, তারপরে হলো যে সবকিছু করা এবং উপজেলায় যাওয়া, সেখানে হলো যে ইউনো থেকে শুরু করে যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন তারা আসবেন, তাদের সামনে আমাদের হলো যে সাদা পায়রা উড়ানো হতো, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, মশাল হতো, জারি সারি গান, আমাদের যে লোকগাথা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর কথা আপনি যেটা বললেন, সেগুলো আসলে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, জেলায়, উপজেলায়, বিভাগে এবং হলো যে আমাদের নগরেও আমাদের বিজয় দিবস পালনের আসলে প্রথাটা একই রকম। আসলে আমাদের আনন্দগুলো কোথাও না কোথাও একই সুতোয় গাথা। আমি সেই জন্য একটু ব্যক্তিগত অভিজ্ঞতায় আলোকপাত করতে চেয়েছি। আমরা যখন স্বাধীনতার কথা বলি তখন আমরা বিজয় দিবসের কথা আসে, যখন আমাদের স্বাধীনতা ঘোষণার পরেই আমাদের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে কিন্তু আমরা এই বিজয় 16 ডিসেম্বরে আমরা পাই। এবং এই বিজয় দিবসের কথা বলতে আসলে আমাদের আবার শুরুতে ফেরত যেতে হয় যে কেন আসলে এই যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধের শুরু কিন্তু বৈষম্য থেকে, পাকিস্তানের সিস্টেমের আমাদের জনগণের উপর চাপিয়ে দেওয়া যে বৈষম্যগুলো, তাদের যে অনাচার, অত্যাচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে যেতে গিয়েই কিন্তু এই যুদ্ধের ঘোষণা। তো সেই সময় যখন আমরা কথা বলি, যতগুলো অভ্যুত্থান বলি, যতগুলো লড়াই বলি, মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ তখন আসলে কি করে, তারা সামনে হলো যে পুশ করে, তখন সেটা একটা আন্দোলন হয়ে যায়, সেটা যুদ্ধ হয়ে যায়। কিন্তু দিন শেষে আমরা যদি আসলে মাপতে যাই, সেই 1971 বলি, 24 বলি বা এই সময়ে যে এখন আমরা কথা বলছি, আপনাদের কি মনে হয় সেই সময়ের বাংলাদেশ এবং এই সময়ের বাংলাদেশে বৈষম্য আসলে কতটা দূর হয়েছে এবং কোন কোন জায়গায় আসলে বৈষম্যগুলো আমরা দূর করতে পারি? এটা যেটা হয় যে, দেখুন আমি প্রশ্নটা শুনেই কিন্তু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে অটোমেটিক। এর কারণ হচ্ছে এই যে বৈষম্য ব্যাপারটা, দেখুন এইটা একটা আমরা উপর দিয়ে দেখি, আরেকটা হচ্ছে এর গভীরতা। প্রথমত আমরা যদি দেখি বৈষম্যের আসলে উৎপত্তিটা কোথায়, ব্যাপারটা কিন্তু এই না যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে বা কোনো একটা ক্রাইসিস থেকে, কোনো একটা আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু বৈষম্য তৈরি হয়, এমন না। ব্যাপারটা যেটা তৈরি হয় একটা রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে, তার যে মেকানিজম থাকে, সেই মেকানিজমটাই মূলত বৈষম্য তৈরি করতে সহযোগিতা করে। যেমন বর্তমান সময় থেকে শুরু করে 71 পর্যন্ত আমরা যদি বিবেচনা করতে যাই, প্রত্যেকটা বার সেই 71 থেকে আজও পর্যন্ত আমরা যদি দেখি, রাষ্ট্রের যে কাঠামো তার কোনো পরিবর্তন হয়নি। যেটা হয়েছে শুধু গভর্নমেন্ট বদলেছে। এবং এখানে যেটা হয়, একটা ব্যবস্থা চলমান থাকে, শুধুমাত্র তার জনগণের জন্য যে উৎপাদন, তার মধ্যে থাকে মুনাফা।
অর্থাৎ উৎপাদনটা হয় মুনাফার জন্য, ফলে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ মুনাফার টেন্ডেন্সি তৈরি হয়। তাহলে যেখানে উৎপাদন হয় মুনাফার জন্য সেখানে তো শোষণ হবেই, ফলে বৈষম্য হবেই। কিন্তু আমরা মনে করি অন্তত যদি উৎপাদনটা হয় জনগণের জন্য, অর্থাৎ চাহিদার উপর ভিত্তি করে জনগণের যা লাগবে তার ভিত্তিতে উৎপাদন হবে, সেখানে কোনো বৈষম্য থাকতে পারবে না। ফলে ক্রাইসিসটা এই মূলগত জায়গায়, যেখানে উৎপাদন হচ্ছে ব্যবস্থার মধ্যে একটা মুনাফার জন্য, ফলে সর্বোচ্চ মুনাফা তৈরি হচ্ছে, যে কারণে শোষণ তৈরি হচ্ছে। ফলে দরকার হচ্ছে উৎপাদনের যেই সম্পর্কটা একটা চেঞ্জ করা, অর্থাৎ উৎপাদনটা হবে জনগণের চাহিদার জন্য। 71 থেকে আজ পর্যন্ত এটা হয়নি। শতাব্দী কর্মী, না, বৈষম্যের উৎপত্তিগত তাত্ত্বিক জায়গাটা রাহাত ব্যাখ্যা করেছে। আমি বলতে চাই যে আপনি জিজ্ঞেস করেছিলেন যে বৈষম্য পরিবর্তন বা বৈষম্য তখন থেকে এখন পর্যন্ত বৈষম্যের হ্যাঁ, যে বৈষম্যের কারণেই এই কিন্তু যুদ্ধটা হয়েছিল, বা এখনো যে এখন এই মুহূর্তে কি ভাবছেন যে বৈষম্য ঠিক আসলে আমরা কতটা দূর করতে পেরেছি? বৈষম্য আসলে আমরা দূর করতে পারি নাই। বৈষম্যের ব্যাপারটা আসলে এখনো এসে তো মানে এখন পর্যন্ত এসে যে আমরা আরো ক্লিয়ার হয়েছি, মানে একটা আন্দোলনে অ্যাক্টিভলি অংশগ্রহণ করার পরে ক্লিয়ার হয়েছে যে বৈষম্যটা দূর হয় না এবং বৈষম্যটা দূর করা কতটা কঠিন। মানে এই অংশীজন হিসেবে এখন আরো বেশি করে বুঝতে পারি। তো এখন এসে যেটা হয় যে মানুষ মানে যান্ত্রিকতার জায়গায় এসে তো মানুষ অনেক পিছনে চলে গেছে। মানে মানুষ নিয়ে চিন্তা ভাবনাগুলো আমাদের একদম দেশের বা ভূখণ্ডের বা রাজনৈতিক সরকার এই সব জায়গা থেকে মানুষের ব্যাপারটা অনেক দূরে চলে গেছে। রাহাত বলছিল যে শোষণের যে জায়গাটা সেটা হচ্ছে উৎপাদন মুনাফার জন্য হয়। তো সব জায়গায় দেখেন, সহজ ভাষায় এখনকার ভাষা যদি বলি সিন্ডিকেটটা, এই সিন্ডিকেট তো আমরা এখন পর্যন্ত আন্দোলন করে ভাঙতে পারি নাই। মানে আমাদের এই বয়সে এসে মনে হচ্ছে যে আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যুক্ত হওয়া উচিত। কেন উচিত? কারণ আমরা যেই জিনিসগুলো দেখে বড় হয়েছি, যে সিন্ডিকেট দেখে বড় হয়েছে, যে শোষণ দেখে বড় হয়েছি, আমরা মনে করেছি যে এটা আমরা ভেঙে ফেলবো। এখন আমরা মনে করলাম যে একজন ফ্যাসিস্ট ক্ষমতায় বসে আছে, ফ্যাসিস্টকে সরাই ফেললাম, মনে হয় আমাদের এবার কিছু ঠিক হবে। কিন্তু এখন পর্যন্ত তো আমরা কাঠামো ভাঙতেই পারি নাই, বরং ফ্যাসিস্টের যে মূল চাবিকাঠি ওটা সরে যাওয়ার পরে বৈষম্যের দরজাগুলো আরও খুলে গেছে। এখন আমরা নগ্ন বৈষম্য দেখতে পাই, এখন আমরা বুঝতে পারি যে এই জায়গায় বৈষম্য হচ্ছে। এবং আমি জানি না যে এই পুরো এই 1.5 দশকের বৈষম্য দূর করতে কতটুকু সময় আর কত পরিশ্রম দিলে সেটা দূর হবে। আসলে আমার ব্রেনে এখনও সেটা ক্লিয়ার হয় না। এখন বললাম না যে বৈষম্যের জায়গাগুলো আমার চোখে আরও তীরের মতো বেঁধে, যে এই জায়গায় বৈষম্য এভাবে হচ্ছে, হয়তো দেখতে পাই। এখনও মানে ছাত্র আন্দোলন করার পরেও এখনও অনেক কথা, বাক স্বাধীনতার জন্য যে আন্দোলন করেছি, এখনও অনেক কথার মধ্যে আমাদের সেন্সর আছে, আমরা অনেক কিছু বলতে পারি না সিস্টেমেটিক জায়গা থেকে। এটাও তো একটা বৈষম্যের জায়গায় আর কি, যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনাদের কথা বলতে প্রবলেম হয় কেন। এখন আমার তো মনে হয় যে কালচারাল ডমিনেশনটা এখনও এক্সিস্ট করছে, বৈষম্যের জায়গাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দীর্ঘ সময়ের সিস্টেমের কারণে আমরা ওর ভিতরে ঢুকে কিছু করতে পারছি না। আমি জানি না যে এই কাঠামোটা আমরা কবে ভাঙতে সক্ষম হবো। এখন জানি না, এই অ্যাপসার উত্তরটা আমি দিতে চাই না, আমি সেটা জানতে চাই এবং বেরো করতে চাই। হ্যাঁ রেহমান রাহাত, আমি জানতে চাইবো এই যে বৈষম্য দূর করে আসলে আমরা কিভাবে এই বাংলাদেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, আপনার কি মনে হয়? দেখুন, 71 থেকে আজও পর্যন্ত আমরা তো লড়ছি, ফলে বাস্তবিক অর্থে লড়াইটা শেষ হয়নি। আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরেও আমরা বারবার স্লোগান তুলেছি যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ফলে এই যে যুদ্ধ, এটা কিন্তু বাস্তবিক অর্থে একটা দীর্ঘ প্রসেস, এই লড়াইটা চলবেই। মানে আপনি যদি মানব সভ্যতার ইতিহাসটাও দেখেন, মানুষ যুগের পর যুগ লড়েছে, বারবার লড়াই হয়েছে, মানুষ একটা আকাঙ্ক্ষা থেকে লড়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি, আবার মানুষকে লড়াই করতে হলো। আমরা 71-এ লড়লাম যে আকাঙ্ক্ষার ভিত্তিতে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে আমরা 90-এ স্বৈরাচার বিরোধী একটা বড় আন্দোলন হলো, সেখানেও আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। ফলে 24 এলো, 24-এও আমরা কিন্তু যদি এখনও কিন্তু এই গভর্নমেন্টের কিন্তু প্রমাণ করতে হবে যে সে বাস্তবিক অর্থেই অভ্যুত্থানকারীদের আসল শক্তি। এই এখনও অবধি যে কার্যক্রম আমরা দেখছি, এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয়নি এটা যে এই গভর্নমেন্ট অভ্যুত্থানের শক্তি, তাকে কিন্তু দায়িত্বটা নিতে হবে। এবং আরও আমি মনে করি যে এই নতুন গভর্নমেন্টের উচিত প্রথমত এই আহতদের একটা লিস্ট করা, শহীদদের পরিবারগুলোকে পুনর্বাসন করা, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট গত গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করা। এখনও কিন্তু ভালো করে সেটা শুরু হয়নি। ফলে এর মধ্য দিয়ে একটা প্রসেস শুরু হতে পারে, বাংলাদেশের সংস্কার একটা প্রসেস তৈরি হতে পারে এই শুরুটা করতে পারলে। এবং তার মধ্যে দিয়ে সিন্ডিকেট ভাঙার কথা তো মানুষ বলছে, শ্রমিকরা তাদের বেতন পাবে, কৃষকরা তাদের ন্যায্য মজুরি পাবে, বিনামূল্যে সে সার পাবে। এইভাবে করে দেশের সমস্ত অংশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এই গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকবেই। আবার আমরা যারা ছাত্র, তরুণ, যুবক, তাদেরও তো একটা বড় দায়িত্ব থাকে, সেটা হচ্ছে কি বারবার করে লড়াই করা। লড়াই বিমুখতা মানুষকে আরও বেশি হতাশ করে দেবে। ফলে এখন
অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা যেহেতু বাস্তবায়িত হয়নি, ফলে একটা হতাশাও এসছে। যেমনটা উর্মি বললো যে আমরা তাহলে কি এই স্বাধীনতাই চেয়েছিলাম আমরা, ফলে এরকম একটা হতাশা কিন্তু এসছে। ফলে হতাশার বিপরীতে আমরা মনে করি যে জনগণের উচিত আবার ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যে ফাটল ধরলেই কিন্তু আবার সেই বিভেদকামী শক্তি, পরাজিত শক্তি জায়গা করার চেষ্টা করবে, যেমনটা আমরা বাংলাদেশে এখন দেখছি কিন্তু। ফলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষকে লড়তে হবে, বারবার করে লড়াইয়ের মধ্যে থাকার মধ্য দিয়েই কিন্তু বাস্তবিকতা সেই চেতনা তৈরি হতে পারে, শক্তি তৈরি হতে পারে। ধন্যবাদ শতাব্দীকা উর্মি। আমি হলাম যে আপনার কাছে একদম নাগরিক পয়েন্ট অফ ভিউ থেকে, এবং হলো যে আপনি শতাব্দীকা উর্মির পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাইব কীভাবে আমরা বৈষম্য দূর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। নাগরিক পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করলে প্রথমে তাদের নাগরিক দায়িত্বের কথাই বলি, যে নাগরিক হিসাবে বারবার সরকারের কাছে চাওয়া, সরকারের কাছে ধর্ণা দেওয়া, এই জায়গাগুলো থেকে আমাদের সরে আসতে হবে। এই জায়গাগুলো থেকে মানে আমরা যেহেতু দেশের জনগণ, দেশটাকে প্রথমে ওন করা শিখতে হবে, যেটা আমার দেশ, এটা আমার ভূখণ্ড, এটা আমার মাটি। কথা বলা শিখতে হবে। কথা আমরা এতদিন বলি নাই, কারণ একটা পরিবারতান্ত্রিক সরকার ব্যবস্থা, মানে তারাই বলবেন তারাই করবেন, এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা গেছি। তো আসলে জনগণ ওন করার সুযোগটাও পায় নাই। এখন যেহেতু মানে আমি জনগণ হয়ে বলি যে আমি যেহেতু দেশকে ওন করার সুযোগ পেয়েছি, আমি যেহেতু নতুন দিনের আকাঙ্ক্ষায় একটা লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং এখনও সংগ্রাম করে যাচ্ছি, তো প্রথমে আমার নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। যেমন খুব সহজভাবে, বেসিকভাবে যদি বলি যে মানে নিজে ঘুষ খাবো না, ঘুষ খাওয়া দেখলেও আর কি মানে সেটা আমরা সোচ্চার হয়ে যাব। মানে এই যে ছোট ছোট জায়গাগুলো আমরা শিখেছি বইয়ে, এই জায়গাগুলো বইয়ের মধ্যে থেকে বের করে না যদি বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি, মানে সততার প্রশ্নে যদি আরেকটু আগায় যাইতে পারি, সেটা হবে নাগরিক দায়িত্ব থেকে দেশের দায়িত্বটা পালন করা, একজন নাগরিক হিসেবে সৎ থাকা। আর সরকারের জায়গা থেকে যদি বলি যে এই সরকার আসলে, অন্তর্বর্তীকালীন সরকার আসলে একদমই মানে জনগণের সরকার হিসেবে কাজ করা উচিত। মানে আমরা যে আকাঙ্ক্ষায় এই সরকারকে গঠিত হতে দেখেছি বা আমরা চেয়েছি যে এরকম একটা সরকার গঠিত হোক, তো পুরোপুরি যদি জনমুখী আকাঙ্ক্ষার দিকে এই সরকার নজর দেন বা একদম রুট লেভেল থেকে শুরু করে, মানে প্রথমেই যদি তারা একদম শ্রমিক শ্রেণী থেকে শুরু করে ধীরে ধীরে মানে শ্রেণীগত জায়গাগুলোতে স্বচ্ছ অবস্থান তৈরি করতে পারেন, তাহলে একমাত্র আমাদের গণ অভ্যুত্থান সাফল্যের দিকে যাবে আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ শতাব্দীকা উর্মি, এবং আপনাকে অনেক ধন্যবাদ রেহমান রাহাত। এই বিজয় দিবসে সবার মাঝখানে আসুক সমতা, আমরা পাই বৈষম্যহীন এক বাংলাদেশ, এই কামনায় আজকের মতো আমি নুসরাত জাহান জেরি শেষ করছি এই পর্ব। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান।